আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 নেচারস ট্যাপেস্ট্রি এর এক্সপিরিয়েন্স 2.3.1 এবং এক্সপিরিয়েন্স 2.3.2 নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি এক্সপিরিয়েন্স 2.3.1 এ আমাদেরকে কি করতে হবে। রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো। নিচে একটি কবিতা আছে, সেই কবিতাটি আমাদেরকে পড়তে হবে। বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্যাট পোয়েম, তার আগে আমাদেরকে কবি সম্পর্কে এই নোটটি পড়তে হবে। তো প্রথমে আমরা নোটটি পড়ে নেই, অর্থাৎ কবি পরিচিতি আমরা এই নোটের মাধ্যমে জানবো এবং তারপর আমরা কবিতাটি সম্পর্কে জানব। আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ এ রিনোড ব্রিটিশ পোয়েট। আলফ্রেড লর্ড টেনিসন একজন বিখ্যাত ইংরেজ কবি। তো নিচের যে কবিতাটি রয়েছে ক্রসিং দ্য বার, এই কবিতাটির কবি হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। রিনোড মানে হচ্ছে বিখ্যাত। হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ, নেচার অ্যান্ড ইমোশনস। তিনি বিখ্যাত হয়েছিলেন লাভ, ভালোবাসা, প্রকৃতি এবং আবেগ নিয়ে লেখার মাধ্যমে। তো আলফ্রেড লর্ড টেনিসন ব্রিটিশ একজন কবি এবং তিনি কি যে কারণে বিখ্যাত হয়েছিলেন? লাভ, নেচার এবং ইমোশন নিয়ে লেখার কারণে। নাও লেটস রিড ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস অন নেচার ক্রসিং দ্য বার। তো চলো তার প্রকৃতি সম্পর্কে একটি বিখ্যাত কবি ক্রসিং দ্য বার বা প্রতিবন্ধকতা পার হওয়া এই সম্পর্কে কবিতাটি পড়ি। তো এখন আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে ক্রসিং দ্য বার। তো কবিতাটির নাম হচ্ছে ক্রসিং দ্য বার। বার মানে হচ্ছে সীমানা বা বেড়া, বা আমরা এখানে বলতে পারি প্রতিবন্ধকতা ক্রস হওয়া বা পার হওয়া। তো এখন আমরা কবিতাটি পড়ব। কবিতাটি 4টি স্ট্যান্জায় লিখিত হয়েছে। তো এই কবিতাটির কিন্তু 2টি করে অর্থ হবে। একটা হচ্ছে এর সাধারণ অর্থ, অর্থাৎ আমরা সেন্টেন্সগুলো পড়ব এবং এর অর্থগুলো জানব, এবং আরেকটি অর্থ হচ্ছে এর অন্তর্নিহিত অর্থ, যেটা লেখক বা কবি আসলেই বোঝাতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে, সেটাও আমরা জানব। তো দেখি আমরা প্রথমে পড়ে নেই। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার অ্যান্ড অন ক্লিয়ার কল ফর মি। সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা এবং আমার জন্য একটা পরিষ্কার আহ্বান। সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত এবং ইভিনিং স্টার মানে হচ্ছে সন্ধ্যা তারা। সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা এবং আমার জন্য একটা পরিষ্কার আহ্বান। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার। এবং আমার এই প্রতিবন্ধকার কোনো ক্রন্দন নাও থাকতে পারে। হোয়েন আই পুট আউট টু সি, যখন আমি সমুদ্রে পা রাখবো। যখন আমি সমুদ্রে পা রাখবো প্রতিবন্ধকতা পার হয়ে, তখন আমার এই প্রতিবন্ধকতার কোনো ক্রন্দন নাও থাকতে পারে। মর্নিং মানে হচ্ছে ক্রন্দন, মর্নিং মানে ক্রন্দন। এটা আমরা যে উপরের যে মিনিংটা রয়েছে সেটা জানলাম। এখন আমরা অর্থনিহিত অর্থটা জানবো। এখানে সানসেট বলতে কবি মৃত্যুকে বুঝিয়েছেন, এবং ইভিনিং স্টার মানে মৃত্যুর পরবর্তী জীবন, যেটা সূর্যাস্তের পর যেমন ইভিনিং স্টার বা সন্ধ্যা তারা হয়, ঠিক তেমনই মৃত্যুর পরে যে পরবর্তী জীবন সেটাই এখানে বুঝিয়েছে। অ্যান্ড অন ক্লিয়ার কল ফর মি, আমার জন্য একটা পরিষ্কার আহ্বান, অর্থাৎ এখানে মৃত্যুর ডাককে বোঝানো হয়েছে। এবং কবি যখন সমুদ্রে পা রাখবেন, অর্থাৎ কবি যখন মৃত্যুর দিকে ধাবিত হবেন, তখন সেই মৃত্যুর কোনো প্রতিবন্ধকতা থাকবে না, ক্রন্দন থাকবে না, অর্থাৎ কেউ তাকে থামাতে পারবে না বা কেউ তার জন্য কোনো দুঃখ প্রকাশ নাও করতে পারে। তো এটাই হচ্ছে একটা প্রকৃতির নিয়ম, কবি সেটাই এখানে বুঝিয়েছেন। তো এখন আমরা প্রথম স্ট্যান্জাটি পড়লাম, আমরা এখন দ্বিতীয় স্ট্যান্জাটি নিয়ে আলোচনা করব। এরপর আমরা দেখি বাট সাচ এ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফর্ম। কিন্তু জোয়ারকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় নড়াচড়া করছে। অর্থাৎ সমুদ্রের জোয়ার যেমন খুব গর্জে উঠে, সেরকম মনে হচ্ছে না কবির কাছে, মনে হচ্ছে যে এটা ঘুমন্ত অবস্থায় রয়েছে বা নিস্তব। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফর্ম, সেই সমুদ্রের ফেনা এবং শব্দ না তুলতে পারার মতো। সমুদ্রের যে জোয়ার রয়েছে সেটা কিন্তু একটা শব্দ এবং সেটার একটা ফেনা রয়েছে। কবির মনে হচ্ছে এটা ঘুমন্ত অবস্থায় রয়েছে, এটা সাউন্ড এবং ফর্ম নেই। ফর্ম মানে হচ্ছে ফেনা। হোয়েন দ্যাট হুইজ ডিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ টার্নস অ্যাগাইন হোম, যেটা সমুদ্রের গভীর থেকে বের হয়ে আসে এবং তারপর আবার সেখানেই ফিরে যায়। অর্থাৎ এই জোয়ারকে বলেছেন যেটা সমুদ্রের ভিতর থেকে খুব গভীর থেকে, বাউন্ডলেস ডিপ মানে সীমাহীন গভীর থেকে উঠে আসে এবং আবার সেখানেই ফিরে যায়। অর্থাৎ এই যে স্ট্যান্জাটি রয়েছে সেই স্ট্যান্জাটি দ্বারা কবি প্রথম যে 2টি লাইন
সেই দুটি লাইনটি দ্বারা কবির বয়স্ক জীবনকে বুঝিয়েছেন। যখন তিনি এই কবিতাটি লিখেছেন তার বয়স ছিল অনেক, সেটাই তিনি বলেছেন যে তার জীবনের যৌবনটা পার হয়ে গেছে, যার কারণে তার জীবনের আর কোনো স্বাদ নেই, আর কিছুই ভালো লাগছে না। ঠিক যেমন সমুদ্রের যে জোয়ারটা রয়েছে যার কোনো শব্দ বা ফেনা নেই, ঘুমন্ত অবস্থায় রয়েছে, কবির জীবনটাও যেন সেরকম হয়ে গেছে। ঠিক যেমন বাউন্ডলেস অর্থাৎ গভীর সমুদ্র থেকে যে জোয়ারটা চলে আসে আবার সেখানেই ফিরে যায়, কবিও সেটাই বুঝিয়েছেন যে তিনি যেখান থেকেই ফিরে এসেছেন অর্থাৎ তিনি আবার মৃত্যুর দিকে ধাবিত হবেন, অর্থাৎ টার্নস অ্যাগেইন হোম, তার আসল বাড়িতে ফিরে যাবেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করবেন, সেটাই এখানে বলা হয়েছে এই স্ট্যান্জাতে। তো এখন আমরা পরবর্তী স্ট্যান্জাটি দেখি। টু লাইট অ্যান্ড ইভিনিং বেল অ্যান্ড আফটার দ্য ডার্ক, গোধূলি এবং সন্ধ্যা ঘণ্টা এবং তারপর অন্ধকার। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, এবং সেই বিদায়ের কোনো দুঃখ নাও থাকতে পারে। হোয়েন আই ইম্বার্ক, যখন আমি ধাবিত হব তখন সেই বিদায়ের কোনো দুঃখ নাও থাকতে পারে। এখানে ইম্বার্ক মানে হচ্ছে ধাবিত হওয়া বুঝিয়েছে, এবং ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়কালীন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কেউ দুঃখ প্রকাশ নাও করতে পারে, সেটা কবির মনে হচ্ছে। অর্থাৎ কবি যখন চলে যাবেন, যখন তিনি মৃত্যুবরণ করবেন, তখন কেউ দুঃখ প্রকাশ নাও করতে পারে। এবং টু লাইট অ্যান্ড ইভিনিং বেল আফটার দ্য ডার্ক, গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা এবং তারপর অন্ধকার, অর্থাৎ গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা মানে তার মৃত্যুর যে সময়টা সেটা বুঝিয়েছেন, তারপর অন্ধকার অর্থাৎ তারপর তিনি মৃত্যুবরণ করবেন। এটা দ্বারা আমরা সেটাই বুঝতেছি। এরপর আমরা পরবর্তী স্ট্যান্জাটি দেখি। ফর দো ফ্রম আউট আওয়ার বর্নে অফ টাইম অ্যান্ড প্লেস, স্থান ও কালের সীমা পেরিয়ে দ্য ফ্লাড মে বিয়ার মি ফার, বন্যা আমাকে অনেক দূরে বহন করে নিয়ে যেতে পারে। বিয়ার মানে বহন করে এবং ফ্লাড মানে হচ্ছে বন্যা এবং ফার মানে দূরে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, আমি আশা করি আমার পাইলটের মুখোমুখি হব যখন আমি এই প্রতিবন্ধকতাটা পার করব। অর্থাৎ কবি এখানে আমাদের যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীর সীমানা ছাড়িয়ে তাকে ফ্লাড বা বন্যা তাকে বহন করে নিয়ে যাবে, অর্থাৎ মৃত্যু তাকে তার পরবর্তী জীবনে নিয়ে যাবে, সেটাই এখানে বুঝিয়েছে। এবং মৃত্যুর পরে তিনি তার পাইলটের মুখোমুখি হবেন যখন তিনি মৃত্যুবরণ করবেন, অর্থাৎ এই প্রতিবন্ধকতা বলতে এখানে মৃত্যুকে বুঝিয়েছে। যখন তিনি মৃত্যুবরণ করবেন তখন তিনি তার পাইলটের মুখোমুখি হবেন, অর্থাৎ পরবর্তী প্রজন্মে বা মৃত্যুর পরবর্তী জীবনে তিনি পা রাখবেন। বর্ণে মানে হচ্ছে সীমানা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এই কবিতার দুটি অর্থ ছিল, একটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ এবং একটা হচ্ছে সাধারণ অর্থ। আমি তোমাদেরকে দুটি বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর কোনো সমস্যা হলে সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আমি পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আজকের পড়া সম্পর্কে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দাও। তো এখন আমরা এক্সপিরিয়েন্স 2.3.2 নিয়ে আলোচনা করব, দেখি এখানে কি বলা হয়েছে। তো এখন আমরা দেখে নেই এক্সপিরিয়েন্স 2.3.2তে আমাদেরকে কি করতে হবে। নাও রিড দ্য ফলোয়িং সামারি, নিচের সামারিটি পড়ো। নিচে একটি সারমর্ম দেওয়া রয়েছে, অর্থাৎ উপরে যে আমরা কবিতাটি পড়লাম সেই কবিতাটির সারমর্ম দেওয়া রয়েছে। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তোমার ভালোভাবে বোঝার জন্য এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। অর্থাৎ উপরে যে আমরা কবিতাটি পড়লাম সেই কবিতাটির সারমর্ম জানাটা খুবই গুরুত্বপূর্ণ কবিতাটি বোঝার জন্য। তো আমি কিন্তু অবশ্যই তোমাদের কবিতাটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমার সারমর্ম না পড়লেও হবে। তো আমরা এখন এই কবিতার সারমর্মটি পড়ব এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট টক্স অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ, এই কবিতায় কবি মৃত্যু সম্পর্কে বলেছেন এবং মৃত্যুর পরে যে জার্নিটা রয়েছে সেটার কথা তিনি বলেছেন। হেয়ার he uses symbols from nature like sunset, evening star, sea, tide, form to light, evening bell and flood to explain his feeling and ideas. এখানে তিনি প্রতীকগুলো ব্যবহার করেছেন। সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, ইভিনিং স্টার মানে হচ্ছে সন্ধ্যা তারা, সি সমুদ্র, টাইড জোয়ার, ফোম ফেনা, টু লাইট গোধূলি, ইভিনিং বেল সন্ধ্যার ঘণ্টা, অ্যান্ড ফ্লাড মানে হচ্ছে বন্যা। তার যে ফিলিংটা বা তার যে অনুভূতি এবং তার যে ধারণাটা রয়েছে সেটা প্রকাশ করার জন্য তিনি এই প্রতীকগুলো ব্যবহার করেছেন। অর্থাৎ এখানে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর মানে
সাধারণ মিনিং যেটা সেটা কিন্তু তিনি ব্যবহার করেনি, এটার যে অন্তর্নিহিত একটা মানে রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে কবিতায় বুঝিয়ে দিয়েছি। যেমন সানসেট মানে কবি এখানে বুঝিয়েছেন যে মৃত্যুকে, বুঝিয়েছেন ইভিনিং স্টার মৃত্যুর পরবর্তী জীবনকে। এভাবেই তিনি কিন্তু প্রতিটি যে প্রতীকগুলো রয়েছে তার একটা করে অন্তর্নিহিত মিনিং রয়েছেন, তার যে ফিলিং বা অনুভূতিটি রয়েছে সেটা বোঝানোর জন্য। বিসাইডস, এছাড়াও, ইফ ইউ রিড কেয়ারফুলি, যদি তুমি সাবধান বা সতর্কতার সহিত পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইক আদার্স দ্য পয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার বিটুইন লাইফ অ্যান্ড ডেথ উইদাউট সরোফুল ফেয়ার্স। যদি তুমি এই কবিতাটি খুব সুন্দরভাবে সতর্কতার সহিত পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে কবি অন্যদের মতো কবিও তার মৃত্যুর পরবর্তী জীবনটাতে খুব শান্তিপূর্ণভাবে বা কোনো দুঃখ ছাড়াই তিনি যেতে চেয়েছেন। এক্সপ্রেসেস মানে হচ্ছে প্রকাশ করা, অর্থাৎ কবি এটা প্রকাশ করেছেন। দ্য পোয়েম অ্যাকসেপ্ট দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, কবি এটাকে মেনে নিয়েছেন যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কবি এই সত্যটাকে মেনে নিয়েছেন। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মর্টালিটি, এবং তিনি আশা করেছেন বা তিনি উইশ করেছেন যে এই মর্টালিটি বা এই মৃত্যুর যে মুখোমুখি হবেন সেটা শান্তিপূর্ণভাবে এবং শান্তার সহিত, অর্থাৎ কোনো দুঃখ কষ্ট কোনো বিদায় বা কোনো যন্ত্রণা ছাড়াই তিনি মৃত্যুর পরবর্তী দিকে ধাবিত হবেন। কবি এই কবিতায় সেটাই আশা করেছেন। তো আমরা কবিতাটি পড়লাম এবং কবিতার সারমর্মটিও বুঝলাম। এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি বা এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে? উপরে যে আমরা কবিতাটি পড়লাম সেই কবিতাটি কি সম্পর্কে? তো কবিতাটি আমরা পড়লাম এবং তারপর আমরা সারমর্মটিও কিন্তু পড়েছি। তো পড়ার পর আমরা দেখেছি যে কবিতাটি হচ্ছে মৃত্যু সম্পর্কে, আমাদের জীবনের যে জার্নিটি রয়েছে সেটা সম্পর্কে। তো এটার উত্তর হবে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। কবিতাটি হচ্ছে মৃত্যু সম্পর্কে এবং মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে সেই দিকে ধাবিত হওয়ার জার্নিটা। এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার, এখানে THE দা। তো এরপর বি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম? EPS, হোয়াট আর দোজ? তুমি কি এই কবিতায় কোনো সিম্বলস বা প্রতীক খুঁজে পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে সেগুলো কি? তো কবিতাটিতে আমরা কিন্তু অসংখ্য সিম্বলস দেখেছি। তো এটার উত্তর হবে ইয়েস, আই হ্যাভ ফাউন্ড সাম সিম্বলস ইন দ্য পোয়েম। হ্যাঁ, আমি কবিতাটিতে কিছু সিম্বলস পেয়েছি। দে আর সানসেট, তারা হচ্ছে সানসেট, ইভিনিং স্টার, সি টাইড, ফর্ম, টু লাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লাড। এগুলো হচ্ছে সূর্যাস্ত, সন্ধ্যা তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যা ঘণ্টা এবং বন্যা। এই প্রতীকগুলো কিন্তু এক একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছিল। তো এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার। এখন আমরা সি নাম্বার প্রশ্নটি দেখি। তো সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডু দ্য সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, এখানে স্টার হবে, অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম? তো এই কবিতায় যে সিম্বল দুটি রয়েছে সানসেট অ্যান্ড ইভিনিং স্টার এবং ক্লিয়ার কল, এই দুটোর মানে কি? অর্থাৎ কবিতায় যে সিম্বল দুটি ব্যবহার করা হয়েছে সেই সিম্বল দুটি দ্বারা কবি আসলেই কি বোঝাতে চেয়েছেন সেটা আমাদেরকে লিখতে হবে। তো সানসেট এবং ইভিনিং স্টার দ্বারা কি বুঝিয়েছেন সেটা আমি তোমাদেরকে কবিতায় যখন পড়িয়েছি সেটাও তখনও বলে দিয়েছি, এবং ক্লিয়ার কল সেটাও কিন্তু আমরা জেনেছি কবিতায়। তো এখন আমি এর উত্তরটা হবে এরকম, ইন দিস সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, এই সানসেট এবং ইভিনিং স্টার এই সিম্বলে দ্য পোয়েট রিপ্রেজেন্ট ডেথ বাই সানসেট, সানসেট দ্বারা কবি মৃত্যুকে বুঝিয়েছেন, এবং অ্যান্ড হোপস ফর গুড আফটার ডেথ বাই ইভিনিং স্টার, এবং ইভিনিং স্টার বা সন্ধ্যা তারা দ্বারা বুঝিয়েছেন যে মৃত্যুর পরবর্তী জীবনকে। জাস্ট অ্যান ইভিনিং স্টার অ্যাপিয়ার্স আফটার সানসেট, ঠিক যেমন ইভিনিং স্টার বা সন্ধ্যা তারাটা সূর্যাস্তের পরেই উদিত হয়, সূর্যাস্তের পরে যেমন সন্ধ্যা তারা উদিত হয় ঠিক তেমনই কবি মৃত্যুর পর এই সন্ধ্যা তারাটার দ্বারা মৃত্যুর পরবর্তী জীবনকে বুঝিয়েছেন। অ্যান্ড ক্লিয়ার কল মিনস দ্যাট দ্য টাইম অফ ডেথ ইজ নিয়ার, এবং ক্লিয়ার কল এই শব্দটির মানে হচ্ছে যে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তো এই দুটি সিম্বল দ্বারা কবি এই দুটিকেই বুঝিয়েছেন। এটা হচ্ছে সি নাম্বার আনসার। এখন আমরা ডি নাম্বার প্রশ্নটি দেখি। ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে?
তুমি কি মনে করো প্রতীক একটা কবিকে আরো ভালোভাবে তার এক্সপ্রেস আইডিয়াকে প্রকাশ করতে সাহায্য করে? ইপিএস যদি হ্যাঁ হয়, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ দাও, উদাহরণ সহ ব্যাখ্যা দাও, একটা উদাহরণ সহ ব্যাখ্যা দিতে হবে যে এই সিম্বলগুলো একটা কবিতায় আরো ভালোভাবে বোঝাতে সাহায্য করে কি না। তো এটার উত্তর হবে ইয়েস, আই থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বেটার ওয়ে। হ্যাঁ, আমি মনে করি কবিকে এই সিম্বলগুলো আরো ভালোভাবে তার আইডিয়া শেয়ার করতে বা এক্সপ্রেস করতে সাহায্য করে। ইন দ্য থার্ড স্ট্যান্জা দ্য পোয়েট সিম্বলাইজ ডার্ক। তৃতীয় স্ট্যান্জাতে কবি ডার্ক বা অন্ধকার একটা সিম্বলাইজ ব্যবহার করেছেন, হুইচ উইল ফলো সানসেট, যেটা সানসেটকে ফলো করে। এখানে ডার্ক মানে হচ্ছে মৃত্যু এবং সানসেট মানে হচ্ছে মৃত্যু। দ্য ডার্ক হেয়ার ইজ এ সিম্বল অফ ডেথ। এই ডার্কটা এখানে মৃত্যুর প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। সানসেট এবং ডার্ক দুটোই মৃত্যুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অলসো সি টাইড অ্যান্ড ফ্লাড, এছাড়াও সি টাইড অ্যান্ড ফ্লাড এই দ্য সিম্বলাইজ দ্য জার্নি অফ আওয়ার লাইফ। এখানে দে হবে দে সিম্বলাইজ দ্য জার্নি অফ আওয়ার লাইফ। তারা আমাদের জীবনের যে জার্নিটা রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করে বা সেটাকে তুলে ধরে। তো এভাবেই কিন্তু কবি খুব সুন্দরভাবে এই সিম্বলগুলো ব্যবহার করে তার যে এক্সপ্রেস বা তার যে ফিলিংটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করেছেন। তো তার জন্যই এখানে আমরা বলেছি ইয়েস, আই থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে। কবির এই সিম্বলগুলো তার ভাবনাটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। তো আজকের উত্তরটি এই পর্যন্ত। আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।